তো নমস্কার বন্ধুরা, আবার উপস্থিত হয়েছি কৃষক জীবনের গল্পের একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য ক্ষমা করবেন। কারণ আমন ধানের সাধারণত আমাদের রোয়া চলছিল, তো আমন ধানের রোয়া এবং কিছু টেকনিক্যাল ফল্টের কারণে মোবাইলটা একটু সমস্যা ছিল, যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো তার জন্য একটু ক্ষমা করে দেবেন। তো আমি একটা ছোট বিষয়, তার মাঝখানে আমি যেহেতু এখনও রোয়া চলছে, আমি ফাঁক পেয়েছি সামান্য, তো তার মাঝখানে ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই, কারণ এই বিষয়টা জানা দরকার। বিষয়টা খুব ছোট হলেও এটা কিন্তু অনেকটা বড় একটা পার্থক্য তৈরি করে, জিনিসটা জেনে রাখুন। তো আপনি এটা কিন্তু আমার বোরো ধানের বীজতলা, ঠিক আছে? এটা কিন্তু আমন ধানের বীজতলা না, এটা কিন্তু বোরো ধানের, যেটা শীতকালে যেটা রবি মশরুমে চাষ করা হয়, সেই বোরো ধানের বীজতলা। তো এই ধানটা আমি এখানে ফেলেছি 10 কাঠার মতো জায়গা, মানে চাষ করব বলে ধানটা ফেলেছি। তো এটা আমি কিন্তু বীজ ধান তৈরি করব, এই জন্য আমি এটা ফেলেছি। তো এই বীজতলাতে দেখবেন, বীজ যে কোনো ধান, সেটা আমন ধান হোক বা বোরো ধান, বীজতলাতে ধান ফেলার পর জাস্ট বীজ বের হবে, মানে ধান থেকে অঙ্কুর থেকে যখন গাছ বের হওয়া শুরু হবে, এরকম ছোট ছোট সরু অবস্থায় থাকবে। তারপর আস্তে আস্তে যখন এই পাতাটা ছাড়া শুরু হবে, চওড়া পাতাটা, আস্তে আস্তে দেখবেন মাঝে মাঝে 2-4টে পাতা এইভাবে সাদা হয়ে যায়। দেখতে পাচ্ছেন যেমন এই গাছটা সাদা হয়ে গেছে। তো সাদা হয়ে যাওয়ার কারণ কি? পাতা সম্পূর্ণ সাদা হয়ে গেছে, ক্লোরোফিল লেস হয়ে গেছে, কোনো ক্লোরোফিল নেই। মানে এখানে অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এই গাছ মানে গাছটা খাবার তৈরি করতে পারছেন না। তো এটা কেন হলো সেটা জানেন তো? এটা কিন্তু হয়েছে কিন্তু আদৌ জিঙ্কের জন্য। হ্যাঁ বন্ধুরা, জিঙ্কের ঘাটতির জন্য কিন্তু এটা হয়। তো এই জিঙ্ক আপনার জমিতে এরকমই হয়ে গেছে, মানে বীজতলাতে বুঝতে হবে আপনার মাটিতে প্রচুর পরিমাণে জিঙ্কের ঘাটতি আছে। তো সেটা কিন্তু আপনাকে জিঙ্ক সালফেট দিয়ে যখন আপনি জমি তৈরি করবেন তার পূরণ করতে হবে। ধান বীজতলা তৈরি করেছেন, ধান ফেলেছেন, পাতাটা ছেড়েছে, একটু পাতাটা বড় হয়েছে, সাদা পাতা দুটো একটা যখনই দেখতে পাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি চিলেটেড জিঙ্ক স্প্রে করে দেবেন। তো চিলেটেড জিঙ্ক, যেটা জিঙ্ক ইডিটিএ 12% বা 12% নামে পাওয়া যায়। এটা বাংলাদেশ এবং ভারতবর্ষ, কোনো কোম্পানির আমি নাম বলছি না, যে কোনো কোম্পানির 12% জিঙ্ক ইডিটিএ 12% কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকবে। 33% জিঙ্ক ব্যবহার করবেন না। 33% জিঙ্ক হলো জিঙ্ক সালফেট, যেটা মাটিতে দেওয়ার জন্য। 12% জিঙ্ক হলো জিঙ্ক ইডিটিএ বা চিলেটেড জিঙ্ক যেটাকে বলা হয়, ওটা পাতাতে স্প্রে করার জন্য। সেই জিঙ্ক ইডিটিএ কিন্তু আপনি 0.5 গ্রাম অর্থাৎ হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে দেবেন। তো 0.5 গ্রাম দেওয়ার এই কারণে বললাম, কারণ যেহেতু এটা ছোট গাছ, কিন্তু যেহেতু অভাব দেখা দিয়েছে, এটা 1 গ্রাম পর্যন্তও দেওয়া যায় জিঙ্ক প্রতি লিটার জলে। যেহেতু জিঙ্কের আদৌ ডোজ হচ্ছে কিন্তু 0.5 গ্রাম অর্থাৎ হাফ গ্রাম প্রতি লিটার জলে। তো সেই চিলেটেড জিঙ্ক হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে পুরো মানে জমিটা, মানে যতটা জায়গায় বীজতলা তৈরি করেছেন ততটা জায়গায় কভার হয়ে যাবে বা সম্পূর্ণভাবে ভিজিয়ে দেওয়া যাবে। এরকমভাবে জল পরিমাণ মতো জল গুলে নেবেন, নিয়ে সম্পূর্ণভাবে ভিজিয়ে দেবেন। গাছের পাতা যেন ভিজে জল টোপ কেটে নিচেও যেন পড়ে যায়, কোনো অসুবিধা নেই। আর যখন বীজটা মানে দেবেন, এই যে নিচে এতটা জল আছে, অনেকটা জল আছে, জলটা এতটা রাখবেন না, জলটা বের করে দেবেন। ছিপছিপে জল, জাস্ট একদম এতটুকু জল, মানে হাফ ইঞ্চির মতো এরকম জল রাখবেন, রেখে তারপরে কিন্তু এই জিঙ্কটা স্প্রে করে দেবেন। এইটা দিলেন, দেখার সঙ্গে সঙ্গে এটা জিঙ্ক চিলেটেড জিঙ্কটা দিয়ে দেবেন হাফ গ্রাম প্রতি লিটার জলে। তার 7 থেকে 10 দিন পর আবার কিন্তু আপনি একটা জিনিস স্প্রে করতে হবে, সেটাই লাস্ট। ওটা হলো অ্যারিস কোম্পানির জিঙ্ক ম্যাগ। এটা কিন্তু দারুণ কাজ করে বন্ধুরা। এটা যদি আপনি একবার ব্যবহার করেন, আপনার জমিতে পরের বারে যদি তলা গাছ দেখেন, তলাকে মানে কাঁচা খেতে ইচ্ছা করবে, এত সুন্দর গাছের কালার এনে দেয়। কারণ দেখতেই পাচ্ছেন জিঙ্কের অভাবে কিন্তু ক্লোরোফিল লেস হয়ে যায়। যে গাছের প্রচুর জিঙ্কের অভাবে সেখানে ক্লোরোফিল লেস হয়ে একদম সাদা হয়ে যাবে, এইটার কিছু হবে না। আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন সাদা হয়নি, কিন্তু এটাও জিঙ্কের, মাটিতে যেহেতু জিঙ্কের ঘাটতি আছে, তো এই গাছগুলোর পাতা কিন্তু কালার লেস হয়ে যাবে। গাছে গোড়ায় খাবার দেবেন, ঠিকমতো খাবার খেতে পারবে না, পাতা দেখবেন হালকা সবুজ থাকবে, ডিপ সবুজ হবে না। আর 2 নম্বর কথা, গাছের যে শিকড় না, সেই শিকড়ের বৃদ্ধি হবে না। অর্থাৎ বীজতলা যখন আপনি তলা তুলবেন, তখন দেখবেন শিকড় খুব ছোট ছোট, তো শিকড়ের বেশি গ্রোথ নেই বা বৃদ্ধি নেই। ভালো শিকড় বেশি হলে আপনি যখন মূল জমিতে রোপণ করতে যাবেন, খুব সুন্দরভাবে চারাটা ধরে নেয় তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি গাছ মানে শক্তিশালী হয়ে গিয়ে খাবার খাওয়া শুরু করে দেয়, এবং খুব তাড়াতাড়ি পাশকাঠি ছাড়া শুরু করে দেয়। এক কথায় অ্যারিস কোম্পানির জিঙ্ক ম্যাগ, জিঙ্ক প্লাস ম্যাগনেসিয়াম, এইটা আপনি দেবেন। এটা কত এমএল? এটা সাধারণত 10 লিটার জলে 25 থেকে 30 ml দিতে হয়। অর্থাৎ এটা কিন্তু মানে 2.5 থেকে 3 ml প্রতি লিটার ডোজ।
এটা যদি না পান, অনেক জায়গায় যেহেতু এটা ভারতবর্ষে খুব সহজে পেয়ে যাবেন, আর যদি বাংলাদেশে থাকেন বা আপনি ভারতবর্ষে যেখানে এটা পাবেন না, তাহলে কিন্তু জিঙ্ক ইডিটি, এটা আমি আগে বললাম, ওই জিঙ্ক ইডিটিএ কিন্তু আপনি স্প্রে করে দিতে পারেন। কারণ জিঙ্ক ইডিটিএ একই, যেহেতু জিঙ্কটাই আছে, শুধু ম্যাগনেসিয়ামটা নেই। তো জিঙ্ক ইডিটিএ তখন আপনি দেবেন দ্বিতীয়বার যখন মারবেন, তখন কিন্তু গাছের পাতাটা একটু বড় হয়ে যাবে, তখন আপনি দেবেন কিন্তু 1 গ্রাম প্রতি লিটার জলে, তখন আর হাফ গ্রাম দেবেন না। অর্থাৎ জিঙ্কটা দুবার স্প্রে করতে হচ্ছে, কারণ আপনার বীজতলাতে জিঙ্কের অভাবের লক্ষণ দেখা দিয়েছে, তাই জিঙ্কের সার স্প্রে করতে হচ্ছে দুবার। কিন্তু যদি আপনার জমিতে জিঙ্কের মানে লক্ষণ, মানে ধানের বীজতলাতে যদি জিঙ্কের লক্ষণ না দেখা দেয়, তাহলে দুবার স্প্রে করার দরকার নেই, কারণ একবারই স্প্রে করবেন, তাতেই হয়ে যাবে। তো কখন দেবেন? ঠিক বীজ ফেলার 15 দিন পর, মানে বীজতলার বয়স যখন 15 দিন হবে, 2 সপ্তাহ বয়স হবে, তখন এইভাবে অভাব দেখা যাক বা নাই যাক, জিঙ্ক ইডিটিএ 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দেবেন। বা যদি জিঙ্ক ম্যাগ যেটা বললাম, সেই জিঙ্ক ম্যাগ যদি পান, সেটাও কিন্তু আপনি এই 2 থেকে 3 ml প্রতি লিটার জলে হিসাবে গুলে স্প্রে করে দেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এটা কিন্তু একবার করতেই হবে বীজতলাতে, অভাব দেখা যাক বা নাই যাক। তারপরে মূল জমিতে যখন 20 থেকে 21, মানে মূল জমিতে যখন চারাটা রোপণ করলেন, সেই চারা রোপণ করার 20 থেকে 21 দিন পর আর একবার জিঙ্ক স্প্রে করতে হবে। তো ধানের জমিতে ধানের জীবনচক্রে গাছে অন্তত 2বার জিঙ্ক স্প্রে করতে হবে। তারপরে মাটিতে আপনি জিঙ্ক সালফেট তো অবশ্যই দেবেন, সেটা মাটি পরীক্ষার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো এই কথাগুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে কিন্তু এই ছোট্ট সমস্যা হলো, এটা কিন্তু আপনার বড় সমস্যা তৈরি করবে। দেখতে পাচ্ছেন এই পাতাটা কিন্তু সবুজ হয়ে আছে, যদি আমি দেখাই, পাতাটা কিন্তু সবুজ হয়ে আছে, কিন্তু পাতার 2 ধার হালকা হালকা সাদা হয়ে গেছে। তো এটাই কিন্তু মোটামুটি মানে জিঙ্কের প্রাথমিক লক্ষণ আরও দেখা দিচ্ছে। এই পাতাগুলো সম্পূর্ণ পাতাটাই সাদা হয়ে যাবে এভাবে, কারণ একটা দুটো দেখা দিচ্ছে এখন থাকতে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, তাহলে পরবর্তীকালে আরও সংখ্যায় বেড়ে যাবে এগুলো। দেখতে পাচ্ছেন ওই একটা সাদা। তো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বীজতলাতে আপনার এই সাদা তলার প্রবণতা দেখা যাবে। তো ছোটো অবস্থায় এখন যদি আপনি জিঙ্কের ঘাটতিটা যদি না পূরণ করেন, তাহলে কি হবে, যখন আপনি মূল জমিতে রোপণ করবেন, তাহলে সেখানেও এই বীজতলার মানে ক্ষয়রা রোগ দেখা যায়। মানে এই ধানের যে মূল, মানে চারাটা রোপণ করবেন তলা, সেখানে ক্ষয়রা রোগে জানে ফলন কম হয়। আর ক্ষয়রা রোগ জিঙ্কের অভাবের জন্য হয়, পাতার গায়ে ছিটছিট দাগ হয়, ঠিক আছে? এটা হবে, প্লাস গাছের যে শিকড়, মূল জমিতে আপনি রোপণ করলেন, সেই শিকড়ের বাড় বৃদ্ধি কম হবে। যতই সার দেন আর যতই ভিটামিন দেন, গাছের শিকড়ের গ্রোথ কম হবে। জিঙ্ক কিন্তু শিকড় বাড়াতে খুব সাহায্য করে। তো আশা করি ভিডিওটা ছোটোর মধ্যে রেখেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।